আচ্ছা, একটা অদ্ভুত পরিস্থিতির কথা ভাবুন তো। একদিকে আমরা শুনছি বাংলাদেশ মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়, গবাদি পশু উৎপাদনে দ্বাদশ, ডিম উৎপাদনেও একদম প্রথম সারিতে। কিন্তু ঠিক সেই সময়েই জাতিসংঘের রিপোর্ট বলছে দেশের প্রায় 2 কোটি মানুষ, মানে তারা ঠিকমতো খেতে পারছে না, অপুষ্টিতে ভুগছে। কেমন যেন একটা গোলমেলে ব্যাপার, তাই না? একদিকে এত প্রাচুর্য, অন্যদিকে এত অভাব। আজকে আমরা এই জটিল আর এই আপাত বিরোধাভাসী পরিস্থিতিটার ভেতরে একটু ডুব দেওয়ার চেষ্টা করব। দেখুন, এই আলোচনার জন্য আমরা বেশ কিছু নির্ভরযোগ্য সূত্রের সাহায্য নিচ্ছি। যেমন ধরুন, জাতিসংঘের 5টি গুরুত্বপূর্ণ সংস্থা FAO, IFAD, WFP, WHO আর ইউনিসেফ, এদের একসঙ্গে করা গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2025। এছাড়াও দেখছি FAO নিজের একটা রিপোর্ট, দ্য স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার 2022। আর আমাদের দেশের ভেতরেও তথ্য আছে, যেমন BBS-এর গৃহস্থালী আয় ও ব্যয় সমীক্ষা বা HIES 2022। সাথে দেশের অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমানের কিছু সাম্প্রতিক বিশ্লেষণও আমরা দেখছি। আমাদের লক্ষ্যটা আসলে বেশ পরিষ্কার। এসব সূত্র থেকে পাওয়া তথ্যগুলো পাশাপাশি রেখে বোঝা যে বাংলাদেশে অপুষ্টির সমস্যাটা ঠিক কতটা গভীরে, কেন এমন হচ্ছে, বিশেষ করে যখন উৎপাদনের এত সাফল্যের কথা শুনছি, আশপাশের দেশগুলোর তুলনায় আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, আর এই পুরো পরিস্থিতিটার সুদূরপ্রসারী প্রভাবই বা কী হতে পারে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই সংখ্যাগুলো দেখি, কারণ সেগুলোই সমস্যাটার বিশালতা বুঝতে সাহায্য করে। প্রায় 2 কোটি মানুষ অপুষ্টির শিকার। দেশের মোট জনসংখ্যা যদি 20 কোটি ধরি, তাহলে দাঁড়াচ্ছে প্রতি 10 জনে একজন। বিষয়টা আরও গুরুতর হয়ে ওঠে যখন দেখি এই অপুষ্টির শিকার মানুষদের একটা বড় অংশই হলো নারী এবং শিশু, যারা দেশের ভবিষ্যৎ। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সূত্রগুলো বলছে এই সংখ্যাটা স্থির নেই, বরং বাড়ছে। হ্যাঁ, জাতিসংঘের যে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2025-এর কথা আপনি বললেন, সেটা এই 10% অপুষ্টির হারকেই নির্দেশ করছে, যা সংখ্যায় দাঁড়াচ্ছে প্রায় 1,80,00,000 থেকে 2 কোটির কাছাকাছি। এই রিপোর্টটা কিন্তু আরও একটা দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেটা হলো, এত বড় একটা সমস্যা নিয়ে সরকারি পর্যায়ে নাকি তেমন জোরালো কোনো প্রতিক্রিয়া বা পদক্ষেপের উল্লেখ পাওয়া যায়নি। তবে হ্যাঁ, রিপোর্টটিতে এটাও বলা আছে যে কয়েকটি বেসরকারি সংস্থা দেশে দারিদ্র্য বৃদ্ধি আর মানুষের কেনার ক্ষমতা, মানে ক্রয় ক্ষমতা কমে যাওয়া নিয়ে আলাদাভাবে রিপোর্ট করেছে। তার মানে সমস্যাটা যে আছে সেটা বিভিন্ন মহল থেকেই উঠে আসছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই অবস্থা? বিশেষ করে যখন আমরা খাদ্য উৎপাদনের সাফল্যের কথা শুনছি, তাই না? সূত্রগুলো খতিয়ে দেখলে মূল কারণ হিসাবে বারবার দুটো জিনিস সামনে আসছে: কর্মসংস্থানের অভাব আর দারিদ্র্য। মানে মানুষের হাতে কাজ নেই, অথবা যা আয় হচ্ছে তা যথেষ্ট নয়। এর সোজা মানে হলো, বাজারে জিনিসপত্র কেনার মতো পয়সা তাদের হাতে থাকছে না, ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। আর এর প্রথম শিকার হচ্ছে খাবারের থালাটা। মানুষ বাধ্য হচ্ছে কম খেতে, অথবা পুষ্টিকর খাবারের বদলে সস্তা কম পুষ্টির খাবার বেছে নিতে। এর অনিবার্য ফল হিসাবে অপুষ্টি বাড়ছে, আর তার হাত ধরে আসছে নানা ধরনের রোগবালাইয়ের ঝুঁকি। জনস্বাস্থ্যের ওপর এর চাপটা তো সহজেই বোঝা যায়। ঠিক। আর অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান ঠিক এই সংযোগটার ওপরেই জোর দিয়েছেন। তার বিশ্লেষণ অনুযায়ী মানুষের আয় কমে যাওয়াটা সরাসরি তাদের খাদ্যতালিকা বা ডায়েটকে প্রভাবিত করছে। হয়তো তারা আগে যে পরিমাণ মাছ, মাংস বা ফল খেত সেটা কমিয়ে দিতে বাধ্য হচ্ছে, অথবা সেগুলোর বদলে অন্য কিছু দিয়ে পেট ভরাচ্ছে যা পুষ্টির চাহিদা পূরণ করছে না। ডক্টর রহমান একটা জরুরি কথা বলেছেন, শুধু খাদ্য উৎপাদন বাড়ালেই সমস্যার সমাধান হবে না। উৎপাদন যেমন বাড়াতে হবে, তেমনি নিশ্চিত করতে হবে যেন মানুষের সেই উৎপাদিত খাদ্য কেনার মতো আয় থাকে। উৎপাদন আর ক্রয় ক্ষমতার মধ্যে ভারসাম্য না থাকলে এই বিরোধাভাস চলতেই থাকবে। হ্যাঁ, ঠিক। আর এখানে তো আরেকটা ফ্যাক্টরও আছে, মানে সূত্রগুলোতে উল্লেখ করা হয়েছে, বলা হচ্ছে গত বছরের আগস্ট মাসের রাজনৈতিক কিছু ঘটনাবলীর পর। সূত্রটিতে রাজনৈতিক বিপর্যয় শব্দটি ব্যবহার করা হয়েছে। আমরা এখানে শুধু ঘটনার উল্লেখ করছি, কোনো পক্ষ না নিয়ে। তো এরপর দেশের সামগ্রিক আর্থসামাজিক পরিস্থিতিতে নাকি তেমন কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি, বরং কিছু ক্ষেত্রে দারিদ্র্য আর বেকারত্ব দুটোই বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। মানে অনেকে কাজ হারিয়েছেন বা নতুন কাজ খুঁজে পাচ্ছেন না।
বিশ্লেষকরা একটা আশঙ্কা প্রকাশ করছেন, এই অর্থনৈতিক চাপ যদি চলতে থাকে তাহলে সামনে অপুষ্টিজনিত রোগের প্রকোপ বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে আরও বেড়ে যেতে পারে। এটা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, কারণ অপুষ্টি শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের বিষয় নয়, এটা দেশের সামগ্রিক উৎপাদনশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এমনকি সামাজিক স্থিতিশীলতার ওপরেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। যখন একটা বড় অংশের মানুষ, বিশেষ করে শিশুরা, পর্যাপ্ত পুষ্টি পায় না, তখন তাদের শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এর ফলে ভবিষ্যতে তাদের কর্মক্ষমতা কমে যায়, স্বাস্থ্য খাতে রাষ্ট্রের ব্যয় বাড়ে, মানে একটা দুষ্ট চক্র তৈরি হয় আর কি। আচ্ছা, এবার একটু আশেপাশের দেশগুলোর সঙ্গে তুলনা করে দেখি আমরা কোথায় আছি। অপুষ্টির হারের দিক থেকে দেখলে বাংলাদেশ কিন্তু ভারত, যেখানে এই হার 12%, বা পাকিস্তান প্রায় 16.5%, বা ধরুন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান 28%, এদের চেয়ে ভালো অবস্থানে আছে। এটা নিঃসন্দেহে একটা স্বস্তির জায়গা এবং আমাদের আগের অর্জনগুলোকে নির্দেশ করে। হ্যাঁ, এই তুলনাটা জরুরি। তবে মুদ্রার অপর পিঠও দেখতে হবে। আমাদের প্রতিবেশী নেপালে অপুষ্টির হার মাত্র 5.3%, আর শ্রীলঙ্কায় 7.4%। এই দুটি দেশের তুলনায় কিন্তু আমরা বেশ পিছিয়ে আছি। শ্রীলঙ্কার ব্যাপারটা বিশেষভাবে লক্ষ্য করার মতো। আমরা সবাই জানি বছরখানেক আগে তারা কি ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে গেছে, কিন্তু সূত্রগুলো বলছে তারা খুব দ্রুত সেই পরিস্থিতি সামলে উঠছে এবং অপুষ্টির হার নিয়ন্ত্রণে রেখেছে। এটা একটা বড় প্রশ্ন তুলে ধরে, সংকট মোকাবেলা এবং জনগণের পুষ্টি নিরাপত্তায় তাদের কৌশলগুলো কি ছিল, যা থেকে আমরা শিখতে পারি। তবে এটাও ঠিক, বাংলাদেশে অপুষ্টির হার সময়ের সাথে সাথে কমেছে। যেমন 2004 থেকে 2006 সালের দিকে এই হার ছিল 15%-এর বেশি, যা এখন কমে 10.4%, মানে 2022-2024-এর তথ্য অনুযায়ী দাঁড়িয়েছে। সুতরাং উন্নতি অবশ্যই হয়েছে, কিন্তু সেই উন্নতির গতি এবং বর্তমান হার দুটোই যথেষ্ট উদ্বেগের কারণ। এবার আসা যাক সেই মূল বিরোধাভাসের জায়গায়, খাদ্যাভ্যাস আর উৎপাদনের পরিসংখ্যান। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী একটা সুষম বা স্বাস্থ্যসম্মত ডায়েট বজায় রাখতে বাংলাদেশে একজন মানুষের দৈনিক খরচ করতে হয় প্রায় $4.99। আগের বছর এটা ছিল $4.33। ভাবুন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটানের পরেই নাকি এটা সর্বোচ্চ ব্যয়। এখন এই সুষম খাদ্য বলতে কি বোঝানো হচ্ছে? মানে জাতিসংঘ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী এর মানে হলো দৈনিক প্রায় 2330 কিলোক্যালোরি শক্তির চাহিদা মেটাতে পারে এমন কিছু স্থানীয়ভাবে সহজলভ্য এবং সবচেয়ে কম দামি খাবার কেনার আর্থিক সামর্থ্য। কিন্তু বিরোধাভাসটা হলো, একদিকে এই ডায়েটের খরচ এত বেশি, অন্যদিকে রিপোর্ট বলছে এই সুষম খাদ্য গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থানে। সম্ভবত খরচের চ্যালেঞ্জের দিক থেকে বা অন্য কোনো মানদণ্ডে, যা রিপোর্টে আরও স্পষ্ট করা দরকার ছিল হয়তো। বিশ্লেষকরা হয়তো এই র্যাঙ্কিংকে কোনোভাবে ইতিবাচক দেখতে পারেন, কিন্তু জমিনি বাস্তবতা হলো দেশের প্রায় 7,71,00,000 মানুষ, একটা বিশাল সংখ্যা, এখনও স্বাস্থ্যসম্মত খাবার জোটাতে পারে না। এই দুই তথ্যর মধ্যে ফারাকটা কিন্তু বিশাল। ঠিক তাই। আর এই ফারাকটা আরও স্পষ্ট হয় যখন আমরা নির্দিষ্ট কিছু খাদ্য উপাদানের দিকে তাকাই। যেমন ধরুন মাছ। FAO এর 2022 সালের দ্য স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার রিপোর্ট বলছে স্বাদুপানের মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয়। এটা একটা অসাধারণ সাফল্য, নিঃসন্দেহে। কিন্তু একই সাথে আমরা দেখছি বাজারে মাছের দাম আকাশ ছোঁয়া, আর সাধারণ মানুষের আয় কমে যাওয়ায় তাদের খাদ্য তালিকা থেকে মাছ প্রায় উধাও হওয়ার জোগাড়। মানে উৎপাদন হচ্ছে প্রচুর, কিন্তু সেটা সাধারণ মানুষের পাতে পৌঁছাচ্ছে না দামের কারণে। এখানে বাজার ব্যবস্থাপনা, মূল্য নিয়ন্ত্রণ এবং মানুষের আয় বৃদ্ধির বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। ঠিক ছবিটা আরও করুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন 250 মিলিলিটার দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার সুপারিশ করে। আর আমাদের দেশে গৃহস্থালী আয় ও ব্যয় সমীক্ষা বা HIES 2022 কি বলছে? গড় মাথাপিছু দৈনিক দুধ ও দুগ্ধজাত পণ্যের ভোগ মাত্র 34.1 গ্রাম। 250 মিলিলিটারের সুপারিশের তুলনায় এটা কোথায় দাঁড়িয়ে আছে ভাবা যায়? অর্থাৎ
পুষ্টির একটা গুরুত্বপূর্ণ উৎস থেকে দেশের মানুষ কতটা বঞ্চিত হচ্ছে এই পরিসংখ্যান সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মাংসের দিকে তাকালে বাংলাদেশ হয়তো মাংস উৎপাদনে বিশ্বের শীর্ষ 40টি দেশের তালিকায় নেই, কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি মিলিয়ে গবাদি পশু উৎপাদনে বিশ্বে 12তম অবস্থানে আছে। এটাও কিন্তু কম নয়। সুতরাং সামগ্রিকভাবে যদি আমরা দেখি, মাছ, মাংস, ডিম এই 3টি প্রধান আমিষের উৎসের উৎপাদনে বাংলাদেশ সত্যি বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি। কিন্তু এত উৎপাদন সত্ত্বেও পুষ্টিকর খাবার গ্রহণের সূচকে বেশ পিছিয়ে পড়ছে। এটাই হলো সেই গভীর বিরোধাভাস, প্রাচুর্যের মাঝে বঞ্চনা। সমস্যাটা শুধু উৎপাদনের নয়, বরং উৎপাদিত পণ্যের সুষম বণ্টন এবং মানুষের কাছে পৌঁছানোর সক্ষমতার। আর এই অপুষ্টির সবচেয়ে করুণ শিকার হচ্ছে শিশুরা। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে ওয়েস্টিং বা উচ্চতার তুলনায় কম ওজনের হার বাংলাদেশে 10%। এটা প্রতিবেশী ভারতের 18%-এর চেয়ে ভালো হলেও পাকিস্তানের 7%-এর চেয়ে কিন্তু বেশি। কিন্তু তার চেয়েও বেশি উদ্বেগের কারণ হলো স্টান্টিং বা বয়সের তুলনায় উচ্চতা কম হওয়ার হার। এই হার প্রায় 25%। মানে দেশের প্রতি 4 জন শিশুর মধ্যে একজন তাদের বয়স অনুযায়ী যথেষ্ট লম্বা হতে পারছে না। এটা তো দীর্ঘস্থায়ী অপুষ্টির কারণে হয়। যদিও এই হার ভারত 33% বা পাকিস্তানের প্রায় 37%-এর চেয়ে কম, তবুও 1/4 শিশুর খর্বাকৃতি হওয়াটা দেশের ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেত। একদম। এবং এই শিশু অপুষ্টির পরিসংখ্যানটাই আমাদের আবার সেই মূল বিরোধাভাসের দিকেই ফিরিয়ে নিয়ে যায়। গত কয়েক দশকে বাংলাদেশে খাদ্য উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে, মাথাপিছু আয়ও বেড়েছে কাগজে কলমে, কিন্তু এই সামষ্টিক অগ্রগতির পরেও খাদ্য নিরাপত্তাহীনতা কমেনি, বরং কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে বেড়েছে। বিশ্লেষকরা বারবার বলছেন, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের, বিশেষ করে ঝুঁকির মধ্যে থাকা জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা এবং কার্যকারিতা দুটোই বাড়াতে হবে। শুধু কম দামে চাল দেওয়া নয়, পুষ্টিকর খাবার পাওয়ার সুযোগ তৈরি করতে হবে। সেটা হতে পারে সরাসরি খাদ্য সহায়তা, ভাউচার সিস্টেম অথবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আয় বৃদ্ধি। প্রয়োজন একটা সমন্বিত উদ্যোগ। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারলাম, তাই না? প্রথমত, বাংলাদেশ মাছ, গবাদি পশুর মতো গুরুত্বপূর্ণ খাদ্য উৎপাদনে বিশ্বের সামনের সারিতে থাকলেও দেশের প্রায় 2 কোটি মানুষ অপুষ্টির শিকার এবং এই সংখ্যা বাড়ছে। দ্বিতীয়ত, এর মূল চালিকা শক্তি অর্থনৈতিক, মানে মানুষের হাতে যথেষ্ট কাজ বা আয় নেই, যার ফলে বাজারে জিনিসপত্রের চড়া দামের সঙ্গে তারা পেরে উঠছে না এবং পুষ্টিকর খাবার কিনতে পারছে না। তৃতীয়ত, অপুষ্টির হারে আমরা কিছু প্রতিবেশী দেশের যেমন ভারত, পাকিস্তানের চেয়ে ভালো করলেও নেপাল বা শ্রীলঙ্কার মতো দেশের চেয়ে পিছিয়ে আছি। এটা আমাদের আত্মতুষ্টিতে ভোগার সুযোগ দিচ্ছে না। এবং চতুর্থত, শিশু অপুষ্টি, বিশেষ করে খর্বকায় শিশুর হার, যা প্রায় 25%, এখনও অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এটা দেশের মানব সম্পদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে। একেবারে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়, এখানে মূল চ্যালেঞ্জটা হলো উৎপাদনের সাফল্যকে মানুষের পুষ্টির সাফল্যে রূপান্তরিত করার ব্যর্থতা। একদিকে আমরা দেখছি মোট দেশজ উৎপাদন বা জিডিপি বাড়ছে, মাথাপিছু আয় বাড়ছে, খাদ্য উৎপাদন বাড়ছে, এগুলো অর্থনীতির সামষ্টিক বা ম্যাক্রো ইকোনমিক সূচক, যা অগ্রগতির ইঙ্গিত দেয়। কিন্তু অন্যদিকে যখন আমরা দেশের লক্ষ লক্ষ মানুষের, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টির বাস্তব চিত্রটা দেখি, তখন এই সামষ্টিক সূচকগুলোর সাথে তার একটা বিরাট ফারাক বা গ্যাপ চোখে পড়ে। এর মানে হলো উন্নয়নের সুফলটা অন্তত পুষ্টির ক্ষেত্রে সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না। এই বণ্টন বা প্রাপ্তির বৈষম্যটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সত্যি, পুরো বিষয়টা অত্যন্ত ভাবনার এবং আরও গভীর বিশ্লেষণের দাবি রাখে। একদিকে উৎপাদনের প্রাচুর্য, বিশ্বের শীর্ষস্থানীয় র্যাঙ্কিং, অন্যদিকে কোটি মানুষের অপুষ্টি আর খর্বকায় শিশু। একই সাথে এই অঞ্চলেই একটি সুষম স্বাস্থ্যকর খাদ্যের জন্য প্রয়োজনীয় খরচও বেশ চড়া। এই পরিস্থিতি কি দেশের সামগ্রিক খাদ্য বিতরণ ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং বৃহত্তর অর্থনৈতিক কাঠামোর কার্যকারিতা ও ন্যায্যতা নিয়ে মৌলিক কিছু প্রশ্ন তুলে ধরছে না? এত বিপুল উৎপাদন যদি শেষ পর্যন্ত মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে না পারে, তাহলে সে উৎপাদনের সাফল্য আসলে কতটা অর্থবহ?
এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই হয়তো ভবিষ্যতের পথনির্দেশ লুকিয়ে আছে।